একটি রেস্টুরেন্টে তে তার হবু স্বামীর সামনে বসে আছে। সে তাকে হঠাৎ করে কেন ডেকেছে তে জানে না। তার খুবই ভয় লাগছে। সরি, আসতে মনে হয় একটু দেরি করে ফেলেছি। আসলে রাস্তায় এত জ্যাম যে কি বলবো। যাই হোক, কেমন আছো তুমি? ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তো বসে আছো কেন? কিছু একটা অর্ডার করো। না, আমার প্রাইভেট আছে। কি বলবেন তাড়াতাড়ি বলেন, তারপর আমি চলে যাব। তা বললে হবে নাকি? হালকা অন্তত কিছু খেয়ে যাও। ঠিক আছে। জাঙ্কুক ওয়েটারকে ডেকে তাদের জন্য কিছু সফট ড্রিঙ্কস অর্ডার করে। তাদের পরিচয়টা বলে দেই। ও হচ্ছে তে, এবার অনার্সের সেকেন্ড ইয়ারে পড়ছে। সে বাবা মার বড় মেয়ে। তার ছোট বোন আছে যার নাম জিমিনা। সে এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। তে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে। সে দেখতে যেমন সুন্দরী তেমনই পড়ালেখায় অনেক মেধাবী। ছোটবেলা থেকেই তে পড়াশোনায় অনেক ভালো। অন্যদিকে জিয়ন জাঙ্কুক হচ্ছে জিয়ন কোম্পানির ওনার। তাদের টাকা পয়সার কোনো অভাব নেই। তারা রিচ ফ্যামিলি থেকে বিলং করে। জাঙ্কুক তার বাবার বড় ছেলে। তার একটা ছোট ভাই আছে, সুগা। দূর সম্পর্কে তের বাবা আর জাঙ্কুকের বাবা কাজিন হয়, তাই তাদের সম্পর্কটা আর একটু বাড়াতে চায়। তাই জাঙ্কুকের সাথে তের বিয়ে ঠিক করেছে। তে, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। হ্যাঁ বলেন, কি বলবেন? তুমি কি এই বিয়েতে হ্যাপি না? মানে ভয় পেও না, আমাকে ফ্রি হয়ে বলতে পারো। তুমি কি এই বিয়েতে খুশি নও? কেন হঠাৎ করে এই প্রশ্ন কেন জিজ্ঞাসা করছেন? আমরা যখন তোমাকে দেখতে গিয়েছিলাম, তোমাকে দেখে মনে হচ্ছিল না যে তুমি এই বিয়েতে খুশি। আর তোমাকে যখন আমি আংটি পরাচ্ছিলাম, তখন তোমার চোখের কোণায় পানি জমেছিল। তাই আমি শিওর হতে তোমার সাথে দেখা করতে বলেছি। আমি চাই না তোমার মনের বিরুদ্ধে গিয়ে বিয়েটা হোক। তাই তুমি আমাকে বলতে পারো, তুমি কি এই বিয়েতে হ্যাপি নও? আপনি ঠিকই ধরেছেন, আমি এই বিয়েতে হ্যাপি নই। কারণটা জানতে পারি? তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। তো তোমার ফ্যামিলিকে বলো। বলে লাভ হবে না, কারণ ও কোনো জব করে না আর ও আমার সমবয়সী। তাই পরিবার কখনো মেনে নেবে না। এটা তো তোমার রিলেশনশিপ করার আগে ভেবে দেখা দরকার ছিল যে তোমরা দুজনেই সমবয়সী। তাহলে তোমরা কেন রিলেশনশিপে গিয়েছো? এগুলো ভাবলে তো কেউ কখনো কাউকে ভালোবাসতে পারতো না। ভালোবাসা তো এগুলো দেখে হয় না। তো আমি কি করব এখন? বিয়েটা ভেঙে দিব? ওইটা আপনার ব্যাপার। আমার যা বলার আমি বলে দিয়েছি। আমি অন্য একজনকে ভালোবাসি। আপনি এই বিয়েটা ভেঙে দিলেও আমি কখনো আমার ভালোবাসার মানুষটাকে পাবো না। কেন পাবে না? কেন? আপনি আমাকে বিয়ে না করলেও বাবা বসে থাকবে না। ওনার হাতে আরো অনেক পাত্র আছে। আমি বুঝি না কেন আমাকে বিয়ে দেওয়ার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। ও আচ্ছা, তুমি তো কিছু খেলে না। খাওয়ার ইচ্ছে নেই, আমি আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। ওকে, নিজের খেয়াল রেখো। তে ওখান থেকে চলে আসে। প্রাইভেট শেষ হওয়ার পর সে বাড়ি ফিরে যায় এবং এসে ভেবেছিল হয়তো জাঙ্কুক তাদের বিয়েটা ভেঙে দিয়েছে। কিন্তু এসে শুনে সবকিছু ঠিকঠাকই আছে। বরঞ্চ তের দাদুভাই অসুস্থ থাকার কারণে তাদের বিয়ের ডেটটা আরো এগিয়ে দেওয়া হয়েছে। এটা শুনে তো তের খুবই কষ্ট হচ্ছে। তে তার রুমে চলে যায় এবং কিছুক্ষণ কান্না করে ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা তে রেডি হয়ে বের হয়ে যায় তার বয়ফ্রেন্ড কায়ের সাথে দেখা করার জন্য। কংগ্রাচুলেশনস তে, শুনলাম 2 দিন পর নাকি তোমার বিয়ে। প্লিজ কায়, এই সময়টাতে অন্তত তুমি মজা করো না। আমাকে একটু বোঝার চেষ্টা করো। তুমি বুঝি বলেই তো আজ ঠিক হয়ে আছি, তোমার সামনে বসে আছি। তোমার কি মনে হয় আমি মানুষ না? আমার কষ্ট হয় না? কাই, কষ্ট তোমার থেকে আমি বেশি পাচ্ছি। কাউকে বলতে পারছি না আর মেনেও নিতে পারছি না। তাহলে এত কষ্টের মানেই হয় না। চলো আমার সাথে চলো, আমরা আজকে বিয়ে করে ফেলবো। একবার বিয়েটা হয়ে গেলে তারপর আর কেউ কিচ্ছু করতে পারবে না। তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। ওরা আমার বাবার কাজিন হয়। আজকে যদি আমি তোমার সাথে চলে যাই, তারপর সবাই আমার বাবার দিকে আঙুল তুলবে। ওনাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। তার থেকেও বড় কথা, বাবা এমনিতেই অনেক অসুস্থ। আমি কিছু উল্টাপাল্টা করে বসলে বাবাকে বাঁচানো সম্ভব হবে না। আমার ভাই নেই যে আমাদের পরিবারকে দেখবে। আমি পরিবারের বড় মেয়ে। আমার একটা ছোট বোন আছে। আমি যদি তাদের সম্মান নষ্ট করি তাহলে তারা শেষ হয়ে যাবে। তাই আমি পারবো না কাই, আমি পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আসলে ব্যাপারটা হচ্ছে, তুমি আমাকে মনে হয় কখনো ভালোবাসোনি। আমাকে যদি ভালোবাসতে তাহলে আমাকে ছেড়ে অন্য একটা ছেলেকে কখনো বিয়ে করতে রাজি হতে না। প্লিজ কাই, তুমি এমনটা করো না।
করো, আমি কিছুই করতে পারবো না এখানে। আমার যা বোঝার আমি বুঝে গিয়েছি। যাই হোক, 2 দিন পর তো তোমার বিয়ে, নতুন স্বামীর সংসার নিয়ে ভালো থেকো। তোমার জন্য আমি দোয়া করি, অনেক সুখী হয়েও। আর হ্যাঁ, পারলে আমাকে মনে রেখো, কখনো ভুলে যেও না জানো। কাই কথাগুলো বলে ওখান থেকে চলে যায়। আর তে বসে বসে অজরে কান্না করে যাচ্ছে, কারণ সে কাইকে অনেক ভালোবাসতো। তারা একই সাথে পড়াশোনা করত। প্রথমে তাদের মাঝে সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, তারপর আস্তে আস্তে তাদের বন্ধুত্বটা ভালোবাসায় রূপান্তরিত হয়েছে। প্রথমে কাই তেকে প্রপোজ করেছে, আর তের মনে কায়ের জন্য কোথাও না কোথাও ভালো লাগা কাজ করছিল, তাই সে কায়ের প্রপোজটা অ্যাকসেপ্ট করে ফেলে। আজ 2 বছর হয়ে যায় তারা রিলেশনশিপে আছে, কিন্তু হঠাৎ করেই সবকিছু এলোমেলো হয়ে গেল। তে উঠে তার চোখের পানিটুকু মুছে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসেও সে অনেকক্ষণ কান্না করে। তারপর তার ছোট বোন তার কাছে আসে। আপু, তোকে আমি সেই কখন থেকে নিচ থেকে চিল্লিয়ে ডেকে যাচ্ছি, কিন্তু তোর তো কোনো সারা শব্দই নেই, তাই বাধ্য হয়ে আমাকে উপরে আসতে হলো। এই নে, ভাইয়া ফোন করেছে, তোর সাথে কথা বলতে চাচ্ছে। ফোনটা তের কাছে দিয়ে জিমিনার রুম থেকে চলে যায়। তের তো ইচ্ছে করছে আছাড় মেরে ফোনটা ভেঙে ফেলতে। তার একদমই কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। তার উপর জাংকুক তাকে ফোন করেছে। ইচ্ছা না থাকা সত্ত্বেও সে ফোনটা রিসিভ করে। হ্যালো তে, কেমন আছো তুমি? যেমন থাকার কথা তেমনই আছি। কি বলবেন আপনি, কেন ফোন করেছেন? বুঝতে পেরেছি, তুমি আমার উপর রাগ করে আছো, কেন আমি এই বিয়েটা ভেঙে দেইনি, তাই তো? রাগ হওয়ায় কিছু যায় আসে না, যা বলার আমি ওই দিনই বলে দিয়েছি। হ্যাঁ, সেটা ঠিক, তুমি আমাকে সবকিছু বলেছো, বাট ওই দিন আমি অনেক ভেবেছি যদি আমি বিয়েটা ভেঙে দেই তাহলে আমাদের ফ্যামিলি অনেক কষ্ট পাবে। তারা অনেক আশা নিয়ে আমাদেরকে বিয়ে দিচ্ছে তাদের আত্মীয়তা গভীর করার জন্য। আমি তাদের এই আশাটা শেষ করতে চাই না। আর তাছাড়া আমি বিয়েটা ভেঙে দিলেও তুমি তো আর তোমার চাওয়া মানুষটাকে পাবে না, তাই ভেবেচিন্তে আর বিয়েটা ভাঙা হয়নি। বুঝতে পেরেছি আমি। তুমি কি কান্না করছো তে? তোমার গলাটা এমন লাগছে কেন? কান্না? আমি কেন কান্না করব? আমার তো কান্না করার কোনো কথাই না। যাই হোক, আর কিছু বলবেন? আমার কাজ আছে। না, আমার কিছু বলার নেই। বাই অ্যান্ড টেক কেয়ার। তে ফোনটা রেখে ঘুমিয়ে যায়। সারাদিন অনেক কান্নাকাটি করার ফলে তার মাথাটা প্রচুর ব্যথা করছে। সে শুয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে বলতে পারবে না। আর এইদিকে জাংকুক ভাবছে, আমি জানি তে, তুমি আমার উপর অনেক রাগ অভিমান করে আছো, কিন্তু বিশ্বাস করো এটা তোমার ভালোর জন্যই করা হচ্ছে। এখন হয়তো তোমার অনেক কষ্ট হচ্ছে, তুমি অনেক কান্না করছো, কিন্তু একটা সময় তুমি ঠিকই বুঝতে পারবে যা কান্না করার তুমি এখনই করে নাও, কারণ বিয়ের পর তোমাকে আমি আর কান্না করার সুযোগই দিব না। এভাবে দেখতে দেখতে 2 দিন পার হয়ে যায়। আজকে তে আর জাংকুকের বিয়েটা তারা পারিবারিকভাবে এবং ছোটখাটোভাবেই করছে, কারণ তের বাবা অনেক অসুস্থ, ওনার হার্টের প্রবলেম আছে, তাই মেয়ের বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব তিনি দিয়ে দিতে চান, তাই এত ঝামেলা করেননি। ছোটখাটোভাবে তে আর জাংকুকের বিয়েটা সম্পূর্ণ হয়েছে। তে আর জাংকুক একসাথে বসেছিল, তখনই তের বেস্ট ফ্রেন্ড ন্যান্সি তার কাছে আসে এবং তাকে একটু সাইডে নিয়ে যায়। ন্যান্সি জানতো যে তে কাইকে ভালোবাসে। তে, আমি তোকে একটা কথা বলবো, তুই আমাকে কিছু জিজ্ঞাসা করতে পারবি না, আমি এর থেকে বেশি তোকে কিছুই বলতে পারবো না। কি বলবি ন্যান্সি? কাই তোর জন্য সঠিক ছিল না, ওর আসল রূপটা খুবই ভয়ঙ্কর। তুই যদি পারিস তাহলে জাংকুক ভাইকে মেনে নিয়ে তার সাথে সুখে শান্তিতে সংসার করিস। মানে কি বলছিস? কি হয়েছে, কেন বলছি এইসব তুই আমাকে জিজ্ঞাসা করিস না, আমি কিছুই বলতে পারবো না। আমি জাস্ট এইটুকুই বলেছি, নিজের জীবনটাকে তুই গুছিয়ে নে, জাংকুক ভাইয়াকে কখনো তুই কষ্ট দিস না, ওনার সাথেই তুই সুখে থাকবি, উনি তোকে অনেক ভালোবাসবে। তে কিছু বলতে যাবে তখনই তাকে নিয়ে স্টেজে যাওয়া হয়, যার জন্য ন্যান্সির সাথে তার সাথে আর কথাও হয়নি। কিন্তু সে সারাক্ষণ ন্যান্সির কথাটা ভাবছে, কাই কি খারাপ? না না, তার কাই কখনো খারাপ হতে পারবে না। তে এসব চিন্তা করছে, নানা চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। বিয়ে তো সম্পূর্ণ হয়ে গিয়েছে, এবার মেয়ের বিদায়ের পালা। তে অনেক কান্না করছে, কারণ সে বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছে। এটাই স্বাভাবিক, প্রত্যেকটা মেয়ের পক্ষে এটা যে কতটা কষ্টকর শুধুমাত্র তারাই জানে। বিদায়ের পর্ব শেষ হওয়ার পর সে তার শ্বশুর বাড়িতে চলে আসে। তার নতুন জীবনের যাত্রা শুরু হয়েছে।
শ্বশুরবাড়িতে আসার পর মেয়েদের কিছু নিয়ম কানুন থাকে, সেই নিয়ম কানুনগুলো শেষ হওয়ার পর তে মাঝখানে বসেছিল, তার সাথে তার দেবরও ছিল। তখনই তার মামি শাশুড়ি ওখানে আসে। কই গো নতুন বউ, দেখি তোমার মুখখানা একটু দেখি। কান্নার জন্য তো বিয়ের বাড়িতে তোমার মুখখানা ঠিক মতো দেখতেও পারিনি। আজকালকার মেয়েরা এত কান্না করে নাকি? আমি কখনো দেখিনি বাপু, তুমি তো কেঁদে ভাসিয়ে দিয়েছো। আমার জন্মেও এত কান্না করতে আমি কখনো কাউকে দেখিনি। নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল আছে, নাকি অভিনয় করছো? কোনটা? মামি, সবাই যে তোমার পছন্দ মতো বউ হবে তেমন তো কোনো কথা নেই। আর কাঁদলেই যে এতে কোনো গন্ডগোল থাকবে তারা তো কোনো মানে হয় না। অভিনয় কারা করতে পারে সেটা তাদের মুখ দেখলেই বলতে পারা যায়। সো এই ধরনের মাইন্ড চেঞ্জ করো। হ্যাঁ, এখন তো তুই আমাকেই বলবি তোদের ঘরে নতুন বউ এসেছে। অবশ্য সে তো আর এত হাই ফ্যামিলির মেয়েও না, আর আমার মেয়ের মতো এত ফ্যাশনও জানে না। একদম ঠিক কথা বলেছো মামি, আমরা তো আর তোমাদের মেয়ের মতো মডেল নিয়ে আসিনি। ফ্যাশন দেখার আমাদের কোনো ইচ্ছে নেই। আর তুমি কোন সোসাইটি থেকে বিলং করো থাক, সেটা না হয় আর নাই বললাম। সুগার কথা শুনে তার মামি চুপ হয়ে যায়। সুগা হচ্ছে জাঙ্কুকের ছোট ভাই, আর এইদিকে তে মনে মনে বসে বসে ভাবছে মহিলাটির সাহস হয় কি করে আমাকে অপমান করার, আমাকে ফ্যাশন শেখাচ্ছে। কলেজে আমাকে সবাই ফ্যাশন কুইন বলতো, যদিও তেমন মেকআপ করতাম না, কিন্তু অল্পতেই নিজেকে ফুটিয়ে তুলতাম। যদি বউ না হতাম তাহলে বুঝিয়ে দিতাম ওনাকে কত ধানে কত চাল। ওনার থোতা নাকটা তো ফুটা করে দিতাম। আমাকে তো চিনেই না, এই তেজে কি জিনিস সে কল্পনাও করতে পারবে না। ভাবি, তুমি ওনার কথায় কিছু মনে করো না। উনি তো একটা ছোট ফ্যামিলি থেকে এসেছে। এখন আমার মামার টাকা নিয়ে অহংকার দেখায়, মানুষকে খোঁচা দিয়ে কথা বলাটাই ওনার অভ্যাস হয়ে গিয়েছে। নিজে কি ছিল ওইটা একবারও ভেবে দেখেনি। যাই হোক, চলো তোমাকে ভাইয়ার রুমে দিয়ে আসি। তারপর সুগা তেকে তার রুমে দিয়ে আসে। রাত 12টার দিকে জাঙ্কুক রুমে আসে, এসে দেখে তে বসে আছে। তে, তোমার কি কোনো সমস্যা হয়েছে? কান্না কেন করছো? এই যে আপনি আমার পাশে এসে বসছেন কেন? যান, দূরে যান বলছি। আপনি অনেক খারাপ মানুষ। আমি আবার কি করলাম? তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? তুমি কান্না করছো বিদায় আমি তোমার পাশে এসে বসেছি, আর আমাদের মাঝে যথেষ্ট দূরত্ব আছে। এমনভাবে বিহেভ করছো মনে হচ্ছে আমি তোমাকে টাচ করেছি। করবেন না যে তার কি গ্যারান্টি? আপনাদের মতো ছেলেকে আমার খুব ভালো করে জানা আছে, একটু পাশে এসে বসলেই সুযোগ খুঁজবেন। হ্যাঁ ইউ, তুমি কাকে কি বলছো? সব ছেলেরা এক না, আর এই জিও জাঙ্কুক কখনোই কারোর সুযোগ নেয় না, সেটা যে বিষয়ই হোক না কেন। আপনি এমন একটা ভাব করছেন যেন দুনিয়াতে আপনার মতো ছেলে হয় না। সুযোগ তো নিয়েছেনই, সুযোগ নিয়ে আমাকে বিয়ে করেছেন। তোমাকে বিয়ে করতে আমার বয়ে গেছে। এই বিয়েটা আমি আমার ফ্যামিলির জন্য করেছি, আর বিয়ের আগে যদি জানতাম যে তুমি এতটা ঝগড়ুটে তাহলে তো তোমাকে আমি কখনোই বিয়ে করতাম না। এই যে মিস্টার জাঙ্কুক না জাঙ্গাল বুক, আপনার সাহস হয় কি করে আমাকে ঝগড়ুটে বলার? আপনি আমাকে কি বিয়ে করতেন না? আমি তো নিজে আপনাকে ফিরিয়ে দিয়েছিলাম, নিহাত বাবার জন্য করতে পারলাম না। আর হ্যাঁ, ভুলে যাবেন না যে আমি অন্য একজনকে ভালোবাসি। সো আমার উপর কোনো ধরনের অধিকার খাটাতে আসবেন না। এটা কি সেই মেয়ে যাকে প্রথম দেখাতে আমি ভালোবেসে ফেলেছিলাম? এখন তো দেখে মনে হচ্ছে ও একটা বোমা মরিচ। কি করে মুখের উপর কথা বলছে। থাক বাবা, আমার কথা না বলাটাই ভালো হবে। কি হলো, চুপ করে গেলেন যে? এত মনোযোগ দিয়ে কি ভাবছেন? কিছু না। আর আমি তো জানি যে তোমার ভালোবাসার মানুষ আছে, আর আমি তোমার উপর কোনো ধরনের অধিকার খাটাবো না। তবে একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? আমাদের মাঝখানে যাই থাকুক না কেন, তোমাকে আমার পরিবারের সামনে ভালো বউ হিসেবেই থাকতে হবে। তারা যেন আমাদের সম্পর্কের ব্যাপারে কিছুই না জানে। আপনি যেভাবে বলছেন ভালো বউ হিসেবে থাকতে, আমি কি খারাপ নাকি যে ভালো হয়ে থাকতে হবে? আমি এমনিতেই অনেক ভালো, বুঝতে পেরেছেন? আপনার মতো নাকি? ভালো, কিন্তু বুঝো কম। না হলে একটা মানুষকে না জেনে না বুঝে মাত্র একদিনের কথাতে তাকে ভালোবাসতে না। মানে আপনি কি বলতে চাচ্ছেন? আমি ভুল মানুষকে ভালোবেসেছি? আমার বোঝার ক্ষমতা নেই? আমি তেমন কিছু বলিনি। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। এই যে শুনুন, গুড নাইট তো বলে দিয়েছেন, কিন্তু আমি ঘুমাবো কোথায়? ঘুমাবে কোথায় মানে? মানুষ কোথায় ঘুমায়? অবশ্যই বিছানায় ঘুমাবে। কিন্তু আপনি কোথায় ঘুমাবেন? আমিও বিছানায় ঘুমাবো। জি না, এমনটা হচ্ছে না। আপনি গিয়ে সোফায় ঘুমিয়ে পড়ুন। একই বিছানায় আমি আপনার সাথে শুতে পারবো না। কেন শুতে পারবে না কেন? আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, আর তাছাড়া আমাদের মধ্যে যথেষ্ট দূরত্ব থাকবে। তাহলে শুতে সমস্যা কোথায়?
না, একদমই না। আমি আপনাকে এখনো বিশ্বাস করতে পারছি না। যদি রাতে আমার কাছাকাছি চলে আসেন, সো রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। আপনি সোফায় ঘুমাবেন। তোমাকে নিয়ে আমি আর পারছি না। তোমার এই নেগেটিভ মাইন্ডটাকে চেঞ্জ করো, না হলে পরে পস্তাতে হবে। এটা বলে জাঙ্কুক গিয়ে সোফায় শুয়ে পড়ে আর তে বিছানায়। এদিকে জাঙ্কুক বিড়বিড় করছে, বাসর তো দূরে থাক, খাটটাও আমার কপালে জুটলো না। কি পোড়া কপাল আমার। আজকে কিনা জিয়ন জাঙ্কুক সোফায় ঘুমাচ্ছে। হ্যাঁ, হাস্যকর ব্যাপার। এই জিয়ন জাঙ্কুকের কপালে যে আর কি কি আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জাঙ্কুক বিড়বিড় করতে করতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা জাঙ্কুকের ঘুম ভাঙে তের চুরির আওয়াজে। সে চোখ খুলে দেখে তে একটা নীল শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করছে ড্রেসিং টেবিলের সামনে বসে। জাঙ্কুক তো পলক্ষীনভাবে তেকে দেখে চলেছে। এক কথায় সে তের মাঝে হারিয়ে গিয়েছে। তখনই তাদের দরজায় কেউ একজন নক করে। তে পেছনে ফিরে তাকিয়ে দেখে জাঙ্কুক এখনো তার দিকে তাকিয়ে আছে। এই যে মিস্টার, ট্যাপ ট্যাপ করে তাকিয়ে কি দেখছেন? যান গিয়ে দরজাটা খুলে দিন। জাঙ্কুকদের কথা মতো দরজাটা গিয়ে খুলে দেয়। গিয়ে দেখে সেখানে তার ভাই সুগা দাঁড়িয়ে আছে। তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। নিচে অনেক মেহমান এসেছে। তারা দুজনেই রেডি হয়ে নিচে চলে আসে। আজকে যেহেতু তের এই বাড়িতে প্রথম দিন, তাই অনেক নিয়ম কানুন তাকে মানতে হয়েছে। অনেকের সাথে তার দেখা হয়েছে। তার বাপের বাড়ি থেকে মেহমানও এসেছিল, যেটা সাধারণত হয়ে থাকে। এইভাবেই পুরো দিনটা কেটে যায়। রাত্রি পার হয়ে যায়। পরের দিন সকালবেলা। আরে বৌমা, তুমি এত সকাল সকাল কেন উঠে পড়েছো বলো তো? কালকে তোমার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে। আজকে একটু রেস্ট নিতে। না না আন্টি, আমি অনেকক্ষণ রেস্ট নিয়েছি, এখন ঠিক আছি। ও মা, এ কি কথা? তুমি আন্টি কেন ডাকছো? আমি তো তোমার মার মতোই। তোমাকে তো আমি আমার মেয়ে ভেবে নিয়েছি। তুমি বুঝি এখন আমাকে মা হিসেবে মেনে নিতে পারোনি? না মা, এইভাবে বলবেন না। অনেকদিন যাবত তো আপনাকে আন্টি ডেকে অভ্যস্ত, তাই ভুল করে বলে ফেলেছি। এবার ঠিক আছে, যাও মা, একটু গিয়ে রেস্ট করো। আর হ্যাঁ, জাঙ্কুক তো অফিসে চলে গিয়েছে। আর যাওয়ার আগে আমাকে বলে গেছে বিকালবেলা তোমাকে রেডি করিয়ে দিতে। তোমাকে নাকি তার ফ্রেন্ডদের সাথে দেখা করিয়ে দিবে। ও আচ্ছা, ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না। আমি ঠিক সময় মতো রেডি হয়ে যাব। আরে ভাবি, তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়িতে খুঁজে যাচ্ছি। আমার সাথে আসো তো, তোমার সাথে ইম্পর্টেন্ট একটা কথা আছে। এসো আমার সাথে। আরে দেবরজি, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ভাবি, তোমাকে একটা কথা বলতে চাই, কিন্তু তার আগে বলো যে তুমি আমার উপর রাগ করবে না আর আমাকে বকা দিবে না। আরে দেবরজি, এভাবে কেন বলছো? তুমি তো আমার ছোট ভাইয়ের মতো। বলো কি বলতে চাও? আসলে ভাবি, কিভাবে যে তোমাকে বলি, ব্যাপারটা হচ্ছে আমার না তোমার ছোট বোনকে অনেক ভালো লাগে। কি? জিমিনাকে তোমার ভালো লাগে? হ্যাঁ ভাবি, প্লিজ তুমি আমার উপর রাগ করো না। আমি তাকে অনেক ভালোবাসি, কিন্তু সে আমাকে কোনো পাত্তা দিচ্ছে না। তাই তোমার কাছে এসেছি তোমার কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য। মানে ওর নাম্বারটা আমার দরকার। তুমি কি ওর নাম্বারটা আমাকে দিতে পারবে? মানে কি বলছো নাকি তুমি? তুমি যার সাথে প্রেম করবে তার বড় বোনের কাছে তুমি তার নাম্বার চাচ্ছ? এছাড়া আর কি করব ভাবি বলো? আমি তো তাকে ভালোবাসি, আর বাধ্য হয়ে তোমাকে এটা বলতে হলো। তোমার সাহস আছে বলতে হবে দেবরজি। আর এই কথাটা তো যে আমি বাড়ির সবাইকে বলে দিই, আর স্পেশালি তোমার ভাইকে বলি, তাহলে তোমার কি হবে তুমি জানো সেটা? প্লিজ ভাবি, এমনটা তুমি করো না। তুমি কাউকে বলো না। আমি তোমাকে বিশ্বাস করে বলেছি। আর তুমি না বললে আমি তোমার ছোট ভাইয়ের মতো, তাহলে তুমি তোমার ছোট ভাইটাকে সাহায্য করবে না? সাহায্য তো করব, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত ভাবি? আমি সব শর্ত মেনে নিতে রাজি আছি। শর্তটা হচ্ছে এই যে তুমি কখনো জিমিনাকে কষ্ট দিতে পারবে না, তার চোখে তুমি পানি আনতে পারবে না। যদি কখনো দেখি তাহলে কিন্তু তোমার খবর আছে। না ভাবি, ওর চোখে আমি কখনো পানি আসতে দেব না। আমি তাকে অনেক ভালোবাসি। সে আমার ভালোবাসাটা বুঝতে পারছে না। আচ্ছা বাবা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি তোমাকে তার নাম্বারটা দিয়ে দিব। থ্যাংক ইউ ভাবি, ইউ আর দ্য বেস্ট। তোমার মতো ভাবি যেন সবার ঘরে ঘরে জন্মায়। হয়েছে, আর চাপা মারতে হবে না। যাও, নিজের কাছে যাও। তারপর সুগা ওখান থেকে চলে আসে। তে জানে সুগা একজন ভালো ছেলে, ছোটবেলা থেকে তাকে দেখে আসছে। আগে গল্পের শুরুতেই বলেছিলাম যে তের বাবা আর জাঙ্কুকের বাবা কাজিন হয়, তাই তাদের ফ্যামিলির সম্পর্কটা খুবই ভালো একে অপরের সাথে। কিন্তু জাঙ্কুকের সাথে তের তেমন কথাও হয়নি আর দেখাও হয়নি, কারণ জাঙ্কুক পড়াশোনার জন্য দেশের বাইরে চলে গিয়েছিল। কিছুদিন হয়েছে সে দেশে এসেছে, তাই তের সাথে তার তেমন ভালো সম্পর্ক নেই। এভাবে দেখতে দেখতে সারাদিন কেটে যায়। বিকালবেলা তের শাশুড়ি মা তাকে রেডি করিয়ে দিয়ে
উনি তার একটা ফ্রেন্ডের বাসায় চলে যায়। অনেকদিন যাবৎ যাওয়া হয় না, তাই বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। সুগাও ঘুরতে চলে গিয়েছে, তো এখন বাড়িতে একা আছে, কারণ জাঙ্কুক তাকে নিতে আসবে। তো সে কখন থেকে জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে, কিন্তু জাঙ্কুকের কোনো পাত্তাই মিলছে না। এভাবে বিকাল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গিয়েছে। রাতের 10টা বাজে। এখন তো তের খুবই ভয় হচ্ছে, কারণ এত বড় বাড়িতে কেউ নেই, সবার বাড়ির বাইরে। তে রেডি হয়ে জাঙ্কুকের জন্য অপেক্ষা করছিল, কিন্তু জাঙ্কুক এখনো আসেনি। তের তো খুব ভয় লাগছে। সে বিছানার একপাশে গুটিসুটি হয়ে বসে আছে, তার চোখে পানি চলে এসেছে। কিছুক্ষণ পর জাঙ্কুক আসে, এসে দেখে তে কান্না করছে। তে, কি হয়েছে তোমার? কান্না কেন করছো? তুমি ঠিক আছো তো? তে, চুপ করে আছো কেন? কিছু তো বলো। হাত ছাড়ুন আমার, এত দরদ দেখাতে হবে না। এখন কেন এসেছেন আপনি? অফিসে থেকে যেতেন। এত বাড়িতে যে একটা মেয়ে একা আছে, তাকে আপনি জানতেন না? আপনার ন্যূনতম সেন্স নেই যে তার ভয় লাগতে পারে, নাকি স্বামীর অধিকার পাচ্ছে না বলে সে চিন্তা শক্তি হারিয়ে ফেলেছেন, নাকি ভালো লাগছে না আমার কথা চিন্তা করতে? তে, এসব কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা একদম ঠিক আছে। যান, এখান থেকে চলে যান। কেন এসেছেন আপনি? আই এম সরি তে, কাজের অনেক চাপ ছিল। কাজ করতে করতে আমার খেয়ালই ছিল না যে কয়টা বেজে গিয়েছে। টাইম দেখা মাত্রই তোমার কথা আমার মনে আসলো। আমি সব কাজ রেখে চলে এসেছি, তা আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দাও। আপনাকে আমি এখান থেকে চলে যেতে বলেছি। যান, এখান থেকে চলে যান। আপনার মুখটাও দেখতে আমার ইচ্ছে করছে না। ঠিক আছে, আমি চলে যাব। আগে বলো, তুমি কি কিছু খেয়েছো? রাতটা অনেক হয়ে গেছে। না, আমি কিছু খাবো না। আপনি এখান থেকে চলে যান। আমার উপর রাগ করে নিজেকে কষ্ট দিও না, না খেয়ে থেকো না প্লিজ দে। আমি আপনাকে কি বলেছি আপনি শুনতে পারেননি? আপনাকে চলে যেতে বলেছি, তাহলে কেন এখনো বসে আছেন? চলে তো যেতেই পারি, কিন্তু আমার খুব খিদে পেয়েছে। দুপুরে কাজের চাপের জন্য আমি খেতে পাইনি, তাই এখন যদি তুমি না খাও তাহলে আমিও খাবো না। সারা রাত না খেয়ে আমাকে ঘুমাতে হবে। তে মুখ ফিরিয়ে অন্য পাশে বসে আছে, কিছু বলছে না। প্লিজ তে, আই এম সরি, এরকম ভুল আর কখনোই হবে না। তে চুপ করে বসে আছে। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর সে নিচে চলে আসে এবং জাঙ্কুকের জন্য টেবিলে খাবার বাড়ে, সাথে নিজেরটাও বেড়েছে। একসাথে খাওয়া দাওয়া করার পর যে যার মতো করে ঘুমিয়ে পড়ে। পরের দিন জাঙ্কুক তেকে নিয়ে তার ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। আর জাঙ্কুক, এতক্ষণে তোর আসার সময় হলো? সে কখন থেকে তোর আর ভাবির জন্য অপেক্ষা করছি। আর বলিস না দোস্ত, রাস্তায় এত জ্যাম যে কি বলবো। আচ্ছা ঠিক আছে, আজকে ভাবির সাথে বলে তোকে কিছু বললাম না। আর বাই দ্য ওয়ে ভাবি, আমি হচ্ছি ইউনো, জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড। ও হাই, কেমন আছেন আপনি? এতক্ষণ তো ভালো ছিলাম না, কিন্তু আপনাকে দেখার পর ভালো হয়ে গিয়েছি। জাঙ্কুকের মুখে আপনার কথা অনেক শুনেছি। মানে আমার কথা আপনি কিভাবে শুনেছেন? আসলে কিছুই না ইউনো। এতক্ষণ এসেছি, আমাদেরকে দাঁড় করিয়ে রাখবি? চল ভিতরে চল। হ্যাঁ চল। তারপর তারা ভিতরে এসে গল্প করছিল। এর মাঝে আয়ু ছিল। সে জাঙ্কুককে পছন্দ করত। জাঙ্কুকের সাথে দেখে দেখে তার একদমই ভালো লাগছে না। ভাবি আসেন, আপনাকে সবার সাথে পরিচয় করিয়ে দেই। ও হচ্ছে লিসা আর ও হচ্ছে আয়ু। আমরা সবাই একই কলেজ থেকে পড়াশোনা করেছি। তাহলে ওই হচ্ছে আমাদের জাঙ্কুকের বউ, যে কিনা গ্রামে থাকে। আরে জাঙ্কুক, তোর বউ কি একটু মেকআপও করতে জানে না? এত বড় একটা রেস্টুরেন্টে এসেছে, কি নর্মাল ভাবে চলে এসেছে। হালকা মেকআপ করলে কি হয়ে যেত। আসলে আপু হয়েছে কি, আমার সাজগোজ করতে একদম ভাল লাগে না। আল্লাহ যা দিয়েছে ওটাতে আমি হ্যাপি আছি। এত মেকআপ করে বিশ্ব সুন্দরী হওয়ার আমার কোনো ইচ্ছেই নেই। নর্মাল থাকতে আমার কাছে ভালো লাগে। একদম ঠিক বলেছেন ভাবি। আর নর্মালে আপনাকে অনেক সুন্দর লাগছে। মেকআপ করা সুন্দরীকেও হার মানিয়ে দিবে। আর আমাদের চারপাশের মানুষ তো আটা ময়দা সুজি মাখিয়ে ঘুরে তাদেরকে সুন্দর দেখানোর জন্য। আর দেখুন, আপনাকে মেকআপ ছাড়াই অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভাইয়া। ইউ মোস্ট ওয়েলকাম ভাবি। একটা সিক্রেট বলে আপনাকে, জাঙ্কুক কিন্তু অনেক ভালো গান গাইতে পারে। আচ্ছা ভাবি, আপনিও কি গান পারেন নাকি? আরে ইউনু, তুইও কি না কাকে কি জিজ্ঞাসা করছিস? ও তো হচ্ছে একটা গ্রামের মেয়ে। গ্রামের মেয়েরা চুলা গোতানো ছাড়া আর কি কিছু পায় নাকি? সেও নাকি আবার গান গাইতে পারবে? হাস্যকর। এর থেকে ভালো আমরা রানু মণ্ডলের গান শুনি। আর তাছাড়া ও তো জাঙ্কুকের জন্য একদমই যোগ্য না।
আরেকটা কথা বলে রাখি, আয়ু হচ্ছে জাঙ্কুকের মামাতো বোন। বিয়ের দিন জাঙ্কুকে যে মামি ডেকে কথা শুনিয়েছিল, আয়ু হচ্ছে ওনারই মেয়ে। ওনার ইচ্ছে ছিল আয়ুকে জাঙ্কুকের সাথে বিয়ে দেওয়ার। শুনেন আপুমনি, আপনি আমার বয়সে বড় দেখে এতক্ষণ কিছু বলিনি, আর তাছাড়াও আপনি আমার মামির শাশুড়ির মেয়ে, তাই তেমন কিছু বলতে পারছি না। কিন্তু তাই বলে আমি চুপ করে থাকবো না। আমি কি পারি আর কি পারি না এসব বলতে আমার ভালো লাগে না। আমি কাজ করে দেখাতে ভালোবাসি। আর কি যেন বললেন, আমি জাঙ্কুকের যোগ্য না। আমি কারোর যোগ্য হওয়ার জন্য আমার জন্ম হয়নি। আমি নিজের জন্য নিজের যোগ্যতা অর্জন করি, কাউকে দেখানোর জন্য না। আরেকটা কি যেন বললেন, আমি গ্রামের মেয়ে, তাই ফ্যাশন জানি না, তাই তো? শুধু মেকআপ করলেই যে তাকে ফ্যাশন বলে সেটা না। আমাদের বাসায় একদিন আসবেন, ফ্যাশন কাকে বলে সেটা আমি ভালো করে আপনাকে শিখিয়ে দিব। সো সামনে থেকে আমাকে কিছু বলার আগেই 1000 বার চিন্তা করে তারপর বলবেন। আয়ু, তোর সাহস হয় কি করে তেকে অপমান করার জন্য? ভুলে যাস না যে তে তোর থেকে বয়সে ছোট হলেও পদে তোর থেকে বড়। আর তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই তোর রূপটা দেখিয়ে দিলি। আমি তো খুব ভালো করে জানি যে তুই কেমন মেয়ে। মানুষকে অপমান করা তোর অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আমি তো তোকে এখানে আনতেই চাচ্ছিলাম না, কিন্তু মামা আমাকে রিকোয়েস্ট করার কারণে তোকে এখানে নিয়ে এসেছি। আর তুই এখানে কি করলি? আমার স্ত্রীকে অপমান করেছিস। তুই যদি আমার মামাতো বোন না হতি, তাহলে আমি তোকে দেখিয়ে দিতাম যে এই জিয়ন জাঙ্কুক কি জিনিস। এক্ষুনি তুই আমার চোখের সামনে থেকে চলে যা। আর কখনো যেন তোকে আমি আমার বাড়িতে বা চোখের সামনে কখনো দেখতে না পাই। যা, এখন এখান থেকে বের হয়ে যা। তারপর আয়ু রাগে গজগজ করতে করতে ওখান থেকে চলে যায়, সাথে লিসাকে ওখান থেকে নিয়ে যায়। তোমরা দুইজন এখানে বসো, আমি খাবার অর্ডার করে দিয়ে আসছি। ভাবি, ওদের কথা আপনি কিছু মনে করবেন না। আর যাই হোক, বলেন তো আপনাদের বিবাহিত জীবন কেমন যাচ্ছে? এই তো ভালোই যাচ্ছে। জানেন ভাবি, আমি আর জাঙ্কুক হচ্ছি ছোটবেলাকার ফ্রেন্ড। ওর লাইফের সব কিছু আমার সাথে শেয়ার করে, এমনকি ছোট ছোট বিষয়গুলো ও আমাকে বলে। ওর যখন কোনো কারণে মন খারাপ থাকে বা সময় খারাপ থাকে, তখন আমি ওর পাশে থাকি। ওর ব্যাপারে সব কিছু আমি জানি। আর হ্যাঁ, আমি এটাও জানি আপনার আর জাঙ্কুকের মাঝে কিছুই নেই। এই সব কিছু ফর্মালিটি দেখানোর জন্য। আমি যেহেতু সব কিছু জানি, তাই আমার সাথে নর্মালভাবে কথা বলতে পারেন। আচ্ছা ভাবি, আমি আপনাকে কিছু কথা বলতে চাই, যদি কিছু মনে না করেন। ও মা, এইভাবে কেন বলছেন? আমি আবার কেন কিছু মনে করতে যাব? বলেন, কি বলতে চান? জাঙ্কুক আপনাকে অনেক ভালোবাসে, এখন থেকে না, আরো 2 বছর আগে থেকে। কতটা ভালোবাসে সেটা হয়তো আমি বোঝাতে পারবো না। জাঙ্কুকের একটা ডায়েরি আছে, ওইটা পড়লে বুঝতে পারবেন। আরেকটা কথা, কাই মোটেও ভালো ছেলে না, ওর কথা আপনি ভুলে যাবেন। ও হচ্ছে এই তো আমি খাবার নিয়ে চলে এসেছি। তা আমাকে ছাড়া দুজনে কি গল্প করছিলে? আরে কিছুই না দোস্ত, এই ভাবের সাথে গল্প করছিলাম। তারপর তারা 3 জন খাওয়া দাওয়া শেষ করে যে যার বাড়িতে ফিরে আসে। কিন্তু তে বাড়িতে ফিরে এসে অন্যমনস্ক হয়ে আছে। সে ইউনুর কথাগুলো ভাবছে, তার সাথে তার ন্যান্সির কথাগুলো মনে পড়ে যায়, যে বিয়ের দিন তাকে সে কি বলেছিল। তে, এনি প্রবলেম? অনেকক্ষণ যাবত তোমাকে দেখছি, তুমি কেমন যেন অন্যমনস্ক হয়ে আছো। আয়ুর কথায় কি তোমার খারাপ লাগছে? আসলে ও এমনই, সবাইকে অপমান করার জন্য অলওয়েজ প্রস্তুত হয়ে থাকে। না, ওর কথায় আবার কি মনে করব? যার যে অভ্যাস সে তো তেমনটাই করবে। এটা আপনার মামির দোষ। আপনার মামি ওকে সঠিক শিক্ষা দিতে পারেনি। আমার মামিও এই টাইপেরই, কিন্তু আমার মামা অনেক ভালো মানুষ। ভালো পেয়ে ওনার মাথার উপর উঠে তারা দুজন নাচছে। আচ্ছা, এখন ঘুমিয়ে যাও, অনেক রাত হয়ে গেছে। তারপর তারা দুজন শুয়ে পড়ে, কিন্তু তে এখনো সেই কথাগুলো ভাবছে। তাই সে ঠিক করেছে কালকে সে ন্যান্সির সাথে দেখা করবে এবং কথা বলবে। যেমন কথা তেমনই কাজ। পরের দিন সে ন্যান্সির সাথে দেখা করতে চলে যায়। কি হলো তে, তুই হঠাৎ করে আমাকে ডেকে এনেছিস? আর তোকে দেখে বেশ সিরিয়াস মনে হচ্ছে, কিছু কি হয়েছে? আচ্ছা, তুই কি আমাকে সত্যিই ফ্রেন্ড ভাবিস? এসব আবার কি বলছিস তুই তে? তুই আমার বেস্ট ফ্রেন্ড, ছোটবেলা থেকে তুই আমার চলার সাথী। আর তুই কিনা বলছিস আমি তোকে ফ্রেন্ড ভাবি কিনা? তাহলে আমাকে কথা দে যে আমি তোকে যেটা জিজ্ঞাসা করব তুই সেটার ঠিক উত্তর দিবি। আমি তোকে কোনোদিন মিথ্যা বলেছি? বল, কি বলবি? আমি জানি তুই কায়ের ব্যাপারে কিছু আমার কাছ থেকে লুকোচ্ছিস। আজকে তোকে বলতেই হবে যে তুই কায়ের ব্যাপারে কি জানিস। তুই এসব কথা এখন কেন জিজ্ঞাসা করছিস? তোর তো বিয়ে হয়ে গেছে, তুই কাকে ভুলে যা।
এখানে ভুলে যাওয়ার কথা হচ্ছে না। তুই কায়ের সম্পর্কে যা বলছিস এই সব কিছু ভুল। আমি মানতে পারছি না এইসব, কারণ আমি ওকে ভালোবাসি। ভালোবাসা পেতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু ওর সম্পর্কে তোর ভুল ধারণাটা আমাকে ভাঙতেই হবে। তাই প্লিজ বল যে তুই কায়ের সম্পর্কে কি জানিস। ঠিক আছে আমি বলবো, কিন্তু আগে বল সবকিছু শোনার পর তুই নিজেকে শক্ত রাখবি, ভেঙে পড়বি না। শক্ত তো আমি অনেক আগে থেকেই হয়ে আছি, তুই এখন বল, কোনো প্রবলেম নেই। কায়ের সম্পর্কে আমার কোনো ভুল ধারণা নেই। ওর থেকে নোংরা মানুষ আমি আর আগে কখনো কোথাও দেখিনি। ও শুধু সবার সামনে ভালো মানুষ সাজার নাটক করে। ও আসলে অনেক ভয়ানক একটা মানুষ। ও তোকে কখনো সত্যিকারের ভালোবাসে নিতে। তুই কখনো ছেলেদের সাথে কথা বলতি না আর বলবি না। এই বিষয় নিয়ে কায়ের বন্ধুরা কথা বলছিল। কায় তার বন্ধুদের সাথে বাজি ধরেছে তোর সাথে প্রেম করে দেখাবে, তাই ও তোর সাথে ফ্রেন্ডশিপ করে। ওর অনেক মেয়ের সাথে রিলেশনশিপ আছে, এমনকি আমার কাজিনকে ও ছাড়েনি। ও সবার সাথে প্রেম করার অভিনয় করে। এই সব কিছু জানার পর আমি ওর সাথে কথা বলি। ওকে বলেছিলাম ও যেন তোর সাথে কথা না বলে, কিন্তু ও আমার কাজিনের কিছু খারাপ খারাপ ছবি দেখিয়ে বলে আমি যদি তোকে ওর সম্পর্কে কিছু বলি তাহলে আমার কাজিনের সব পিক ভাইরাল করে দিবে। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি আমার কাজিনের ক্ষতি তো করতে পারি না, কিন্তু সব সময় তোকে আমি ইঙ্গিত দিতাম ওর ব্যাপারে। তুই তো ওর প্রেমে এতটাই অন্ধ হয়েছিলি যে আমার কোনো কথাই তুই বোঝার চেষ্টা করিসনি। যখন শুনলাম তোর বিয়ে ঠিক হয়ে গেছে আমি খুবই খুশি হয়েছিলাম। ওর হাত থেকে তুই রক্ষা পাবি, কিন্তু তুই গিয়ে সব কিছু জাঙ্কুক ভাইকে বলে দিয়েছিলিস তোর ভালোবাসার কথা। তাই আমি তখন বাধ্য হয়ে জাঙ্কুক ভাইকে সব কিছু ফোন করে বলি যাতে এই বিয়েটা সে না ভেঙে দেয়। ন্যান্সির কথাগুলো শুনে সে মাটিতে ধপাস করে বসে পড়ে এবং কান্না করতে লাগে। যাকে সে সত্যিকারে ভালোবেসেছে সে না তাকে ধোঁকা দিয়েছে, পারছে না সে এসব সহ্য করতে। তে অনেক কান্না করছে কারণ সে কাইকে সত্যিকারে ভালোবেসেছিল, কিন্তু সে তাকে ধোঁকা দিয়েছে। তার কাছে এখন যেন পুরো পৃথিবীটাই মিথ্যে মনে হচ্ছে। আই এম সরি তে, এগুলো তোকে আমার অনেক আগেই বলে দেওয়ার উচিত ছিল, কিন্তু আমি তোকে বলতে পারিনি কারণ আমার কাজিনের পিকগুলো ওর কাছে ছিল। তুই তোর জায়গা থেকে ঠিক আছিস ন্যান্সি, দোষ তো আমার যে আমি তোর কথাগুলো বোঝার চেষ্টা করিনি। কিন্তু আমি ওকে ছাড়বো না। ওকে এখনো কলেজে আছে, হয়তো আছে, কিন্তু তুই কিছু করতে যাস না, পরে ঝামেলা হতে পারে। কিছুই হবে না, ওকে তো আমি দেখেই ছাড়বো। তে তার চোখের পানিটুকু মুছে সোজা কলেজে চলে আসে। কলেজে এসে দেখে কাই তার ফ্রেন্ডের সাথে বসে বসে আড্ডা দিচ্ছে। তে দৌড়ে কায়ের কাছে যায় এবং গিয়ে তার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তে তুমি আমাকে থাপ্পড় মেরেছ? চুপ, একদম চুপ। তুই তোর ওই নোংরা মুখে আমার নাম একদম নিবি না। তুই আমার সাথে ভালোবাসার নাটক করেছিস, মেয়েদের জীবন নিয়ে তুই ছেলে খেলা করিস, এটা তোর অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, তাই না? তে কি করছোটা কি? ছাড়ো বলছি, আমার কলার ছাড়ো, নাহলে কিন্তু একদমই ভালো হবে না। ভালো তো তোর হবে না। তোর মতো একটা জঘন্য ছেলেকে আমি ভালোবেসেছি, এটা ভাবতে আমার ঘৃণা লাগছে। তোর মিথ্যা ভালোবাসার কাছে আজকে আমার সত্যিকারের ভালোবাসা হেরে গিয়েছে। দোষটা আমার ছিল যে তোর মতো ছেলেকে আমি ভালোবেসেছি, কিন্তু কথা আছে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমার ভাগ্য ভালো কিছু ছিল, তাই তোর মতো লম্পটকে আমি বিয়ে করিনি। তোর শাস্তি আমি দেব না, একদিন আল্লাহ তোকে শাস্তি দিবে। তে ওখান থেকে সোজা বাড়িতে চলে আসে। ন্যান্সির সাথেও তার আর কথা হয়নি। বাড়িতে এসে সে দরজা লাগিয়ে কান্না করছে। কি অপরাধ ছিল আমার, জীবনে একটাই মানুষকে ভালোবেসেছি, তা আবার ভুল মানুষকে। কিন্তু আমার ভালোবাসা তো মিথ্যে ছিল না, অভিনয় ছিল না, তবু কেন ধোঁকা খেতে হলো আমাকে? আজকে যেন পুরো পৃথিবীটা আমার কাছে মিথ্যে মনে হচ্ছে। তে অজরে কান্না করে যাচ্ছে। জাঙ্কুকও বাড়িতে এসেছিল, কিন্তু সে কোনো রিয়াকশন করলো না, কারণ ন্যান্সি তাকে ফোন করে সবকিছু বলে দিয়েছে। তাই জাঙ্কুকও চায় যে তে কিছুক্ষণ একা থাকুক, সে কান্না করুক। কান্না করলে হয়তো নিজেকে একটু হালকা অনুভব করবে। জাঙ্কুক রাতে তেকে অনেকবার ডেকেছে, কিন্তু তে দরজা খুলছে না। তের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে জাঙ্কুক দরজার বাইরে ঘুমিয়ে পড়ে। আর ভিতরে তে কান্না করতে করতে যে কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। পরের দিন সকালবেলা তের ঘুম ভাঙে। ঘুম থেকে ওঠার পর তার সবকিছু মনে পড়ে যে কালকে কি কি হয়েছিল। সে গিয়ে দরজাটা খুলে দেখে দরজার সামনে জাঙ্কুক দেওয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। সে আলতো করে জাঙ্কুককে ডেকে তোলে। জাঙ্কুক, আপনি সারাত এখানে ঘুমিয়েছিলেন? হ্যাঁ, কি আর করব, তুমি তো দরজাটা খোলোনি। আমি তোমাকে অনেকবার ডেকেছি, কিন্তু তুমি তো। আই এম সরি জাঙ্কুক, আসলে রাত্রে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি।
আমি সবকিছু জানিতে রাতে ন্যান্সি ফোন করে আমাকে সবকিছু বলেছে। একটা কথা বলিতে, যেটা চলে গেছে ওইটা আমাদের অতীত। ওই দিন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাওয়ার পর আমাকে ন্যান্সি ফোন করেছে, আর সে বিয়েটা ভাঙতে মানা করেছিল, কারণ কাই ভালো ছেলে না। তারপর আমি খোঁজখবর নিয়ে দেখি আসলেই কাই অনেক খারাপ একটা ছেলে। সে হচ্ছে একটা প্লে বয়, মেয়েদেরকে নিয়ে সে খেলা করে, তার গার্লফ্রেন্ডের কোনো অভাব নেই। আর তুমি তার জালে ফেসে গিয়েছ। যদি সে তোমাকে ভালোই বাসতো তাহলে আমাদের বিয়ের দিন সে পার্টি করতো না, মেয়েদেরকে নিয়ে রাত কাটাতো না। যাই হোক, আশা করি তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছ এবং নিজেকে নতুন করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করবে। যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। কান্না করতে করতে তো নিজের চেহারার 12টা বাজিয়ে দিয়েছ। মাথা নাড়িয়ে ওখান থেকে চলে যায়। এভাবে দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে। এই কয়েকদিন জাঙ্কুকদের অনেক কেয়ার করেছে। হয়তো তাদের সম্পর্কটা স্বাভাবিক না, তারপরেও জাঙ্কুকের ছোটখাটো বিষয়গুলো তার ভালো লাগতে শুরু করে। এই যে শুনুন, আপনাকে আর সোফায় গিয়ে ঘুমাতে হবে না, আপনি গিয়ে বেডে শুয়ে পড়ুন। নাতে, এটা হয় না। আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমি বেডে শুয়ে পড়বো আর তুমি গিয়ে সোফায় ঘুমাবে? তুমি আমাকে স্বামী নাই মানতে পারো, কিন্তু আমি তো তোমাকে স্ত্রী হিসেবে মানি। আমার কিছু রেসপন্সিবিলিটি আছে, ঠিক আছে? আমি বেডে শোবো না। আপনি মনে হয় আমার কথাটা বুঝতে পারেননি। আমি বলেছি আপনাকে বেডে শুতে। খাটটা তো অনেক বড়, দুজন মানুষের জন্য যথেষ্ট। আর তাছাড়া আমাদের মাঝখানে জায়গাও থাকবে, সেখানে আমরা একটা খোলবালিশ দিয়ে রাখতে পারি। তাই আপনাকে আর সোফায় শুতে হবে না। মানে তুমি আমার সাথে বেডে শুবে? আমি কি স্বপ্ন দেখছি নাকি কল্পনা করছি? আপনি স্বপ্ন দেখছেন না আর কল্পনাও করছেন না, আপনি বাস্তবে আছেন। এখন শুয়ে পড়ুন, আর নাটক করতে হবে না। তুমি শিওর যে তুমি আমার সাথে একই খাটে ঘুমাবে? হ্যাঁ, আমি শিওর। এখন বকবক না করে ঘুমিয়ে যান, না হলে কিন্তু আপনাকে সোফায় শুতে হবে। জাঙ্কুক আর সময় নষ্ট না করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। তাদের মাঝখানে একটা খোলবালিশ আছে, ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা তে ঘুম থেকে উঠে দেখে সে জাঙ্কুকের উপরে শুয়ে আছে। সে তাড়াতাড়ি করে উঠে বসে। একি, আপনি আমার এত কাছে এসেছেন কেন? যেই না বেডে শুতে দিয়েছি এমনি কাছে আসার চেষ্টা করছেন? ও হ্যালো, আমি আমার জায়গাতে আছি, তুমি তোমার দিকে তাকিয়ে দেখো। তুমি তো আমার কাছে এসেছো, আমি তোমার কাছে যাইনি। তে তার চারপাশে তাকিয়ে দেখে সে জাঙ্কুকের জায়গায় এসেছে এবং তাকে জড়িয়ে ধরে শুয়েছিল। বাই এনি চান্স আপনি আমাদের মাঝখান থেকে খোলবালিশটা সরিয়ে ফেলেননি তো? ভুল করেও আমার ঘুমের সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। তুমি কি করে ভাবলে তে যে আমি তোমার ঘুমের সুযোগ নিব? আমাকে তুমি এখনো বুঝতে পারোনি। অবশ্য দোষটা আমারই। আজ পর্যন্ত আমি তোমার বিশ্বাসটা অর্জন করতে পারলাম না। আমাকে তোমার ঘুমের সুযোগ নেওয়া লাগবে না, তোমার উপর আমার এমনিতেই অধিকার আছে। কিন্তু আমি জোর করে অধিকার চাই না। যতদিন না তুমি আমাকে নিজে থেকে মেনে নেবে ততদিন পর্যন্ত আমি তোমাকে ছোঁয়ারও চেষ্টা করব না। আমি ওইভাবে মেন করিনি। জাঙ্কুক তের কথার কোনো উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়। ধুর, কেন যে আমি বলতে গেলাম। আমি তো জানি যে ঘুমের মাঝে আমি এক জায়গায় থাকতে পারিনি। আমি নিজেই তো ওনার কাছে চলে গিয়েছি, তবু যে আমি এটা কেন বলতে গিয়েছি। এখন যদি উনি আমার উপর রাগ করে থাকে তখন? ধ্যাত তে, এটা তুই কি করেছিস? ধুর, সবসময় মজা করা একদমই ভালো না। তে বকবক করতে করতে রেডি হয়ে নিচে চলে আসে। খাবার টেবিলে সবাই তার জন্য অপেক্ষা করছে। প্রত্যেকদিন খাবার টেবিলে জাঙ্কুক অনেক কথা বলে, কিন্তু আজকে সে একটা কথা বলেনি। চুপচাপ খাওয়া শেষ করে ওখান থেকে চলে যায়। তের সাথে একটা কথা পর্যন্ত বলেনি, যার জন্য তের মনটা খুবই খারাপ হয়ে যায়। সে বুঝতে পেরেছে জাঙ্কুক তার কথাই রাগ করেছে। জাঙ্কুক চলে যাওয়ার পর তে সারাটা দিন একা একাই কাটাতে হলো, কারণ জাঙ্কুক অফিসে গিয়ে তেকে অনেকবার ফোন করত, কিন্তু আজকে সে একটি ফোনও করেনি, যার জন্য তের মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। সে রুমটা ভালো করে গোছাচ্ছিল। আলমারিটা গোছাতে গিয়ে তার হাতে শক্ত একটা কিছু লাগলো। ভালো করে দেখে বুঝলো এটা একটা ডায়েরি। ডায়েরিটা দেখে ইউনুর কথা মনে পড়ে যায়, কারণ সে বলেছিল জাঙ্কুক তার মনের কথাগুলা একটা ডায়েরিতে লিখে রেখেছে। তো ডায়েরিটা নিয়ে বিছানার উপর গিয়ে বসে। সে ভাবছে ডায়েরিটা পড়বে কি পড়বে না, কারণ যার জিনিস তার অনুমতি ছাড়া সে এই ডায়েরিটা কি করে পড়বে। অনেকবার ভাবার পর তে সিদ্ধান্ত নিল যে সে ডায়েরিটা পড়বে, কারণ সে তো জাঙ্কুকের স্ত্রী, তার সবকিছুতেই অধিকার রয়েছে। তাই সে ডায়েরিটা খোলে এবং পৃষ্ঠাতে লেখা ছিল, আজকে আমার মার কাজিনের বিয়ে ছিল। মা অনেক জোরাজোরি করে আমাকে বিয়েতে নিয়ে এসেছে, কিন্তু এখানে এসে আমার একদমই ভালো লাগছিল না, কারণ আমি তেমন কাউকে চিনি না। হঠাৎ করে একটা মেয়েকে দেখি, তাকে
মেয়েকে দেখেই আমার পুরো পৃথিবী যেন থমকে গিয়েছে। লাইফে কোনো মেয়েকে আমার ভালো লাগেনি, আমি ওইভাবে কাউকে কখনো দেখিনি। কিন্তু আজ যেন আমার কি হয়ে গেল, এই মেয়ের দিকে তাকিয়েছি, চোখে ফেরাতে পারছি না। কোনো মেকআপ ছাড়া কাউকে যে এতটা সুন্দর আর কিউট লাগে আমার জানা ছিল না। পরে একজনের কাছ থেকে জানতে পারলাম ওর নাম হচ্ছে তে। নামটা ওর মতোই অনেক মিষ্টি। আস্তে আস্তে ওর কথাবার্তা চলাফেরা আমি দেখে পুরো মুগ্ধ হয়ে গিয়েছি। খুবই সাধারণ একটা মেয়ে, বিয়েতে কোনো ছেলের সাথে কথা বলতে দেখিনি, এমনকি আমার দিকেও একবারও ফিরে তাকায়নি। বাড়িতে এসে ঘুমাতে বসতে সবসময় ওর ছবি আমার চোখের সামনে ভেসে উঠত। খুব মিস করছি মেয়েটাকে। আমি বুঝে গেছি যে আমি তেকে ভালোবেসে ফেলেছি, যে আমি মেয়েদের দিকে কখনো তাকাইনি। আজ একটা মেয়ের জন্য আমার ঘুম হচ্ছে না। তারপর থেকে ওর ব্যাপারে আমি সব খোঁজ খবর নিই। অনেকদিন ওর কলেজেও গিয়েছিলাম ওকে দেখার জন্য। এইভাবে দিন কাটলো। আমি দিন দিন থেকে ভীষণ ভালোবেসে ফেলেছি। এভাবে দেখতে দেখতে 2টি বছর কেটে গেল। ওকে লুকিয়ে লুকিয়ে ভালোবাসি, দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখি। কখনো সাহস হয়নি ওর সামনাসামনি হতে। পরে পরিবারকে জানালে সবাই রাজি হয়ে যায়, কারণ সবাই জানে যে অনেক ভালো একটা মেয়ে। তাই সবাই মিলে আমাদের এঙ্গেজমেন্ট ঠিক করে। কিন্তু আমি ওকে আংটি পরানোর সময় খেয়াল করলাম ওর চোখের কোণে পানি জমে আছে। এটা দেখে আমার বুকটা কেঁপে উঠলো। দেখে বিয়েতে রাজি না, মনের ভিতর হাজারো প্রশ্ন জমলো। তাই ওর সাথে আলাদা করে দেখা করি। ওর সাথে কথা বলে আমি জানতে পারলাম ওর একটা বয়ফ্রেন্ড আছে। এই কথাটা শোনার পর আমার ভিতরটা যেন দুমড়ে উঠলো। মনে হলো কেউ যেন আমার শরীর থেকে আত্মাটা বের করে ফেলেছে। নিজেকে সামলে ওখান থেকে চলে আসলাম। কিন্তু ওই দিনই ওর একটা ফ্রেন্ড আমাকে ফোন করে বলল ওর বয়ফ্রেন্ড নাকি একদমই ভালো একটা ছেলে না। খোঁজ নিয়ে দেখলাম আসলে ওই ছেলেটা দেখে ইউজ করছে। তাই আর বিয়েটা ভাঙলাম না। জানি না ও আমাকে কখনো মেনে নেবে কিনা, কিন্তু তাও আমার চোখের সামনে আছে, এটাই আমার কাছে অনেক কিছু। ওকে দেখে আমি বাকি সারাটা জীবন পার করে দিব। কখনো কখনো ইচ্ছে হয় ওর ঘুমন্ত চেহারাটা একবার ছুঁয়ে দিই, কিন্তু বিবেকে বাধা দেয়। তবু দূর থেকে ভালোবেসে যাব সারা জীবন। ডায়েরিটা পড়ে তার খুবই অপরাধবোধ কাজ করছিল। একটা মানুষ তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেল, আর সে কিনা তাকে প্রাপ্য অধিকারটুকু দিচ্ছে না, উল্টো তাকে সন্দেহ করছে। আসলে জাঙ্কুক খুবই ভালো একজন মানুষ। তার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এতক্ষণে অধিকার আদায় করে নিত। এসব ভাবতে ভাবতে কখন যে রাত হয়ে গেছে তে বলতে পারবে না। ডায়েরিটা ওই জায়গাতে রেখে দিয়ে তে ওখান থেকে চলে আসে। রাতের বেলা জাঙ্কুক রুমে এসে কি যেন একটা আলমারিতে খুঁজতে গিয়েছিল। তখন তার ডায়েরিটার দিকে নজর পড়ে। দেখে সে যেই পাশে রেখেছিল ওই পাশে ডায়েরিটা নেই, অন্য পাশে পড়ে আছে। সে বুঝতে পেরেছে হয়তো তে ডায়েরিটা পড়েছে। তাই সে সরাসরি জিজ্ঞাসা করে, তে তুমি আমার পারমিশন ছাড়া আমার ডায়েরিতে হাত দিয়েছো কেন? আর তুমি কি আমার ডায়েরিটা পড়েছো? হ্যাঁ, আমি আপনার ডায়েরিটা পড়েছি। আপনি আমাকে অনেক আগে থেকে ভালোবাসেন, কিন্তু আপনি আমাকে এই কথাটা কেন কখনো বলেননি? যেখানে বিশ্বাসই অর্জন করতে পারলাম না, সেখানে আবার ভালোবাসার কথা বলা তো বিলাসিতা মাত্র। এটা বলে জাঙ্কুককে বিছানায় শুয়ে পড়ে। তেউগি বিছানায় শোয় এবং জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। আজ পর্যন্ত সে এত কাছ থেকে জাঙ্কুককে কখনো ভালো করে দেখেনি। ঘুমন্ত চেহারায় জাঙ্কুককে পুরো বাচ্চা বাচ্চা লাগছে। চোখে ক্লান্তির ছাপ। সারাদিন কাজ করায় জাঙ্কুক অনেক টায়ার্ড। জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকতে থাকতে তেউ যে কখন ঘুমিয়ে পড়েছে বলতে পারবে না। এইভাবে 2 দিন কেটে যায়। জাঙ্কুক তেকে ইগনোর করছে। জাঙ্কুকের এই ইগনোর করাটাকে তে মানতে পারছে না। তার খুবই কষ্ট হচ্ছে। তাই এক পর্যায়ে সে কান্না করে দেয়। কি হলো তোমার, আবার কান্না কেন করছো? এই যে মিস্টার, এত ভাব নেওয়ার কি হয়েছে? আমি না হয় ভুল করে একটা কথা বলে ফেলেছি, তাই বলে এত ভাব করতে হয়? জাঙ্কুক কিছু না বলে ব্যালকনিতে চলে যায়। আপনি এখানে কেন এসেছেন? নাটক করতে এসেছেন? যান, এখন এখান থেকে চলে যান, না হলে কি করবে? মারবে আমাকে? দরকার হলে তাই করব। আমি তো জানি তোমার নাকি রাগ উঠলে তোমার বোনকে কামড় দিতে, তারপর চোল টানাটানি। আমাকেও তাই করবে নাকি? তে অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। তার তো জিমিনের উপর রাগ হচ্ছে। তার পেটে কিছুই থাকে না। সে মনে হয় জাঙ্কুককে এটা বলেছে। সে লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। এই নাও, আমার হাতটা বাড়িয়ে দিয়েছি, চিমটি কাটতে পারো, কোনো প্রবলেম নেই। জানতো, ঢং করবেন না। এতক্ষণ ভাব নিয়েছিলেন, তো এখন কেন এসেছেন? থাকেন না আপনার ভাব নিয়ে। কারণ আমি তোমার কান্না সহ্য করতে পারি না। আর তখন রাগ ছিল, তাই কথা বলিনি তোমার সাথে।
মানছি আমার ভুল হয়েছে, আমি এত কিছু ভেবে কথাগুলো বলিনি। তোমার উপর আমি রাগ করিনি, রাগ হচ্ছে আমার উপর। এত দিনেও আমি তোমার বিশ্বাসটা অর্জন করতে পারিনি, তোমার মনের সন্দেহ আমি দূর করতে পারিনি। আমি আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। যদি বিশ্বাস নাই করতাম তাহলে এখন আপনার পাশে দাঁড়িয়ে থাকতাম না। আর ওই দিন আমি একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছিলাম। আমি আপনাকে কোনো সন্দেহ করিনি, প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমি জানিতে ওই কথাগুলো তুমি ওইভাবে বলতে চাওনি। যাই হোক, তুমি তো আমার ডায়েরিটা পড়েছো, তুমি সব কিছু নিশ্চয়ই জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার সাথে তো তুমি এতদিন যাবৎ আছো। আচ্ছা, এখনো কি আমি তোমার মনে আমার জন্য এতটুকু জায়গাও করতে পারিনি? তুমি কি আমাকে একটু ভালোবাসতে পারোনিতে? জানি না ভালোবাসি কিনা, কিন্তু আপনাকে আমি হারাতে পারবো না। আপনি আমার অস্তিত্বে জড়িয়ে গেছেন, আপনাকে ছাড়া আমি যে শূন্য। জাঙ্কুক এটাই চেয়েছিল, আজকে সে সার্থক হয়েছে। জাঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে। এটাই আমার জন্য যথেষ্ট। ভালোবাসা থেকে অস্তিত্বে মিশে থাকা আমার জন্য ভালো, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত শুনি? তুমি আমাকে আপনি করে বলা অফ করো। আপনি বললে কেমন যেন পরপর লাগে। তুমি বলে আমাকে ডাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। তে তুমি কি সব সময় আমার পাশে থাকবে? তোমার ভালোবাসা লাগবে না, আমার ভালোবাসায় আমাদের জন্য যথেষ্ট। শুধু সারা জীবন আমার পাশে থাকবে, সকল সুখ দুঃখের সাথী হবে। পারবে না তে সারা জীবন আমার সাথে থাকতে, আমার পাশে থাকতে? হ্যাঁ আমি পারবো, আমি সব সিচুয়েশনে আপনার সাথে থাকবো। কিন্তু আপনি কি আমাকে সারা জীবন এইভাবেই ভালোবাসবেন? আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তোমাকে এইভাবেই ভালোবেসে যাব, একটু কমবে না। তারপর তারা দুজন একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। এভাবে দেখতে দেখতে আরো 1টি বছর পার হয়ে যায়। এর মাঝে তে তার মনের কথাটা জাঙ্কুককে বলে দিয়েছে যে সেও জাঙ্কুককে ভালোবাসে। এই কথাটা তের মুখ থেকে শোনার পর জাঙ্কুক যে কতটা খুশি হয়েছে কেউ বলতে পারবে না। এতদিন অপেক্ষা করার পর তে তার মনের কথাটা জাঙ্কুককে বলে দিয়েছে। তো মেরি জান, এবার কি আমার ভালোবাসা পূর্ণতা পাবে? মনে আছে মা কি বলেছিল? মা আমাদের কাছ থেকে একটা গুড নিউজ শুনতে চায়। সো মার ইচ্ছাটা কি পূরণ করা যাবে? তে লজ্জায় কিছু বলে না, মাথা নিচু করে ফেলে। তবে কি ধরে নেব তোমার নীরবতা সম্মতির লক্ষণ? তে কিছু না বলে জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে। জাঙ্কুক তার উত্তরটা পেয়ে গিয়েছে। তের মনে হচ্ছে এই বুকে নিশ্চিন্তে সারা জীবনটা কাটানো যাবে। জাঙ্কুক তের মুখটা তুলে আলতো করে তার ঠোঁট জোড়া আবদ্ধ করে নিল। হঠাৎ এমন করায় তে যেন কারেন্টের শক খেয়েছে। এক অন্যরকম অনুভূতি কাজ করছে। আজকে সে জাঙ্কুককে বাধা দিচ্ছে না, সেও চায় তাদের পবিত্র ভালোবাসা পূর্ণতা পাক। অনেকক্ষণ পর জাঙ্কুক থেকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। তারপর কি হয়েছে সেটা তোমরা একটু কল্পনা করে নিও। গল্পটা অনেক বড় হয়ে গেছে, তাছাড়া এই গল্পটা আরো অনেক বড় হতো। আমি শর্টকাট করে ডাবিং করেছি। আশা করি গল্পটা তোমাদের কাছে ভালো লেগেছে। কার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু।